হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সাথে সুস্থ আছো। আমিও ভালোই আছি। কিছুদিন আগে আমি গিয়েছিলাম নবদ্বীপ ধাম আর মায়াপুরে, সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ছোট ছোট করে কিছু ভিডিও করে রেখেছিলাম। তো একটা কথাই আছে জানো তো, ভগবান না চাইলে কখনোই কিছু সম্ভব না। সত্যি আমাদের মায়াপুরে যাবার কথা ছিল হোলিতে, সব প্ল্যান রেডি, সব কিছুই রেডি ছিল। কিন্তু হোলির দুদিন আগেই আমার এত শরীর খারাপ হয়ে গেল যে বিছানা থেকে ওঠার মতনই পরিস্থিতি ছিল না। তাই ডেটটা চেঞ্জ করতে হলো, কারণ অত শরীর খারাপ নিয়ে তো আর আসা যাবে না। যাই হোক, যেহেতু ডেটটা চেঞ্জ হয়ে গেছে, তাই মনটা ছিল ভীষণ খারাপ। আর মনে হচ্ছিল কবে যাব কবে যাব, কবে ভগবানকে দর্শন করব। তাই কোনো রকম প্ল্যান ছাড়াই দুদিন আগে প্ল্যান করে তার পরের দিন তৎকাল কেটে কিন্তু আমরা রওনা দিয়েছি মায়াপুরের উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল তিস্তা তোরসা, কোচবিহার থেকে ছেড়েছিল 12:30টায় দুপুর, আর আমাদের নিয়ে এসে নামিয়েছে 12:15টায় নবদ্বীপ ধামে। বছর দুয়েক আগে যখন একবার এসছিলাম তখন কিন্তু 1:15টার দিকে নামিয়েছিল, তবে এবছর একটু তাড়াতাড়ি নামালো। আসার পর কোথাও আর হোটেল কিছু নেইনি, যেহেতু অনেক রাত্রে এসে পৌঁছেছি। তো স্টেশনেই ছিলাম, চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। ভেবেছি ভোর হওয়ার সাথে সাথে ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দিব, সেখান থেকে মায়াপুরে ওপাশে যাব। তো ভোর হওয়ার সাথে সাথে টোটো করে চলে এলাম মায়াপুরে। টোটো ভাড়া নিয়েছিল মাত্র 20 টাকা, জানো তো। তারপরে এসে নৌকার টিকিট কেটে নৌকোয় করে কিন্তু এবার মায়াপুরের দিকে রওনা দিলাম। চাইলে তোমরা লঞ্চেও যেতে পারো, কিন্তু তার জন্য তোমাদের একটু দাঁড়াতে হবে। লঞ্চ কিন্তু 7টার দিকে ছাড়ে, আর নৌকো 4:30টার দিকেই ছাড়ে। যাই হোক, তারপরে মায়াপুরের ঘাটে নেমে ওখান থেকে কিন্তু টোটো করে চলে এলাম মন্দিরের সামনে। যেহেতু আমরা মন্দিরের সামনে কোনো না কোনো ভবনে থাকবো, আগের থেকে কোনো রকম ভবন ঠিক করে আসিনি। ওখানে গিয়েই তারপরে কিন্তু আমরা ভবনটা ঠিক করেছিলাম। ভবনে গিয়ে কিছুক্ষণ ঘুমিয়ে ফ্রেশ হয়ে চলে এলাম মন্দিরে, কারণ এতটা মনটা ছটফট করছিল মন্দিরটায় কখন যাব, কখন ভগবানের দর্শন করব, ভালো লাগছিল না। তাই চলে এলাম মন্দিরে। দেখো কত লোক আর কত ভিড়। আমরা যখন গিয়েছিলাম তখন ছিল অগ্রদ্বীপের মেলা, আর অগ্রদ্বীপের মেলার জন্য হয়েছিল প্রচুর ভিড়। সবাই মেলাতে এসছে, তাই ভাবছে একবার ইস্কন মন্দির মায়াপুর ঘুরে তারপরে যাই। তো আমরাও কিছুক্ষণ ঘুরে তারপরে কিন্তু দুপুরে আমরা টিকিট কেটেছিলাম নামহট্ট ভবনে প্রসাদ খাওয়ার জন্য। জানো তো, 2 বছর আগে যখন একবার এসেছিলাম মায়াপুরে, তখন কিন্তু আমরা এই নামহট্ট ভবনেই ছিলাম, এখানেই খেয়েছিলাম। তো এবারও আমি এখানে টিকিটটা কেটেছি। তো এবার আমরা দুপুরের প্রসাদ খেতে যাচ্ছি। টিকিটের দাম নিয়েছিল 70 টাকা করে। তো প্রসাদ খাওয়ার জন্য মনটা ভীষণ ছটফট করছিল, আর আমি প্রসাদ খেতে খুব ভালোবাসি। আর ভিড় দেখছো চারিপাশে কত লোকজন। ওই প্রসাদ খাওয়ার টাইম ছিল 1টা থেকে 2টোর মধ্যে। তো যাওয়ার পরে প্রসাদ নিয়ে কিন্তু বসে পড়েছি। আর প্রসাদে ছিল এখানে সাদা অন্ন, মুগের ডাল, একটা নিরামিষ সবজি, মটর আর পনির আলু দিয়ে একটা সবজি, আর ছিল পায়েস। তোমরা খাওয়ার পরে চাইলে আবার গিয়ে নিতে পারো, যার যতটা দরকার প্রসাদ খাওয়ার ততটাই কিন্তু দেয়। খাওয়া দাওয়া করে এবার চলে গেলাম ভবনে একটু রেস্ট করার জন্য, কারণ আজকে রোদটা উঠেছিল ভীষণ। আমরা ছিলাম শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনে। এখানে কিন্তু আমাদের রুমের ভাড়া নিয়েছিল 1200 টাকা করে, কিন্তু রুমটার মধ্যে আমরা যেহেতু 4 জন ছিলাম, চাইলে ওখানে 8 জনও থাকা যাবে, কারণ 2টো বেড বড় বড় ছিল, সাথে অ্যাটাচ বাথরুমও ছিল। তো চলো এখন ভিতরে যাওয়া যাক, কারণ আজকে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন প্রচুর রোদ উঠেছিল। রোদে আর বেশিক্ষণ বাইরে থাকা যাচ্ছিল না, অনেকটা মাথা ব্যথাও করছিল। তো ভাবলাম প্রসাদ খেয়ে এসে কিছুক্ষণ রেস্ট করে তারপরে আবার বিকেলে সন্ধ্যা আরতি দেখতে যাব ইস্কন মন্দিরে। ওই দুপুরে যখন গেলাম তখন কিন্তু আমরা পুরনো মন্দিরের ভেতরটাও দর্শন করে এসেছি। ওখানে গিয়ে কিছুক্ষণ বসেও ছিলাম। ওখানে তখন দুপুরের ভোগ আরতি হচ্ছিল, সেটাও দেখতে পেয়েছি আমরা। কিন্তু ওখানে তো ফোনের কোনো রকম অ্যালাউ নেই, তাই তোমাদের দেখাতে পারলাম না। আর এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরটার ভিতরেও কিন্তু ঠাকুর আছে, তবে সেখানেও ফোন নিয়ে যেতে দেয় না। আর এই ভবনটা কিন্তু ভীষণ সুন্দর, চারিদিকে অনেক ঠাকুর দেবতার মূর্তি দেওয়া আছে, ভীষণ ভালো লাগে। আর পাশে যে ওই যে লাল লাল কালারের বিল্ডিংটা দেখছো, ওটা কিন্তু নামহট্ট ভবন। নামহট্ট ভবনের পাশেই কিন্তু এই শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন। তো তারপরে কিছুক্ষণ রেস্ট করে বিকালে রেডি হয়ে আবার চলে গেলাম মন্দিরে, কারণ ঘুরতে এসেছি। আর মন্দিরের পাশে যেহেতু থাকি, ছিলাম আমরা, তো বেশিক্ষণ মনে হচ্ছিল না ঘরে কাটাই। জাস্ট খালি ভাবছিলাম একটু রোদ্দুরটা পড়লে আবার যাব, কারণ সন্ধ্যা আরতি কোনোভাবেই মিস করা যাবে না, সন্ধ্যা আরতি আমাদের দেখতেই হবে। তো আসার সাথে সাথে দেখি এখানে কি সুন্দর কীর্তন হচ্ছে, একদম মনটা ভরে গেল দেখে।
চারিপাশে ভিড়টা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওই মেন মন্দিরে ঢোকার লাইন। এখন ফোন, ব্যাগ, জুতো সব কিছু রেখে তারপরে কিন্তু ঢুকতে হবে। তো সেজন্য কাউন্টার করা আছে, তবে আমরা কাউন্টারে রাখিনি। আমরা প্রথমে আমরা যে 4 জন গিয়েছিলাম তার মধ্যে একজন সব কিছু দেখেছিল, আমরা 3 জন মিলে ঢুকে বসে আরতি দেখে বেরিয়ে এসেছি। তারপরে আরেকজন বাকি একজন সে গিয়ে দেখে এসছে। তো সন্ধ্যারতি দেখার পরে চারিপাশটা ঘুরে আবার দেখলাম এখানে কীর্তন হচ্ছে। তো পিছন পিছন চলো একটু কীর্তন শুনি, কি ভালো লাগছিল শুনতে। আর এখন যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, এখন সবার রাত্রের খাওয়ার টাইম, তো সবাই এখন নিজেদের মতন সন্ধ্যারতি দেখে কীর্তন দেখে, মানে যার যেই ভবনে কুপন নেওয়া ছিল সে সেই ভবনে রাত্রের প্রসাদ খাওয়ার জন্য যাচ্ছিল। তো আমরাও চারিপাশটা ঘুরে এখন প্রসাদ খেতেই যাব, আমাদেরও কুপন কাটা হয়েছে। আর এখানে আসার পরে দেখি, দেখো কি সুন্দর কীর্তন হচ্ছে আর নাচ করছে, কি ভাল লাগছিল দেখতে। আমরা রাত্রের প্রসাদের জন্য টিকিট কেটেছিলাম গদা ভবনে, তাই এখন গদা ভবনেই যাচ্ছি। আর দেখো কি অপূর্ব সুন্দর লাগছে লাইটগুলোর জন্য গদা ভবনটা দেখতে। আর গদা ভবনের ভেতরটাও ভীষণ সুন্দর দেখতে কিন্তু। আর আমরা রাত্রে টিকিট কেটেছিলাম 50 টাকা দিয়ে, আর একটা স্পেশাল থালি ছিল 100 টাকার, তবে স্পেশালটা কাটিনি, মনে মনে ভাবছিলাম এত প্রসাদ খেতে পারবো কি না, তাই 50 টাকার থালিটাই কেটেছিলাম। আর লাইনটা দেখো কতটা লম্বা, কারণ প্রচুর ভিড় হয়েছিল। যাই হোক, লম্বা লাইনে দাঁড়িয়ে আছি। এরপরে প্রসাদ খেয়ে তারপরে কিন্তু আমরা চলে যাব আমাদের ভবনে। তারপরে প্রসাদ নিয়ে বসে পড়লাম। আর রাত্রের প্রসাদ ছিল এখানে সাদা ভাত, মুগ ডাল ছিল, সাথে রুটি, রাজমার তরকারি, আর ছিল একটা নিরামিষ তরকারি, সাথে একটা মিষ্টি। চাইলে তুমি 2টো রুটি নিতে পারো, তবে আমি একটাই নিয়েছি। এছাড়াও তোমার যদি খাওয়ার পরে আরও সাদা প্রসাদ বা ডাল সবজি কিছু দরকার হয় তুমি কিন্তু নিতে পারো। তারপরে খাওয়া দাওয়া করে আমরা রাত্রে চলে গেলাম ভবনে ঘুমোতে। সকালবেলা উঠেই আমরা এবার রওনা দিয়েছি খুব সুন্দর একটা জায়গায়। আমার তো ভীষণ পছন্দ, কারণ বছর 2 আগে যখন এসেছিলাম অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম ওখানে। দাঁড়াও তোমাদেরকে আগে বলবো না, চলো তোমরা আমার সাথে চলো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর সকালের পরিবেশটা দেখো কি অপূর্ব সুন্দর লাগছে, খুব ভালো লাগছিল সকালে। আর আগেরবার যখন আমরা গিয়েছিলাম তখন কিন্তু আমরা হেঁটে হেঁটেই গিয়েছি, তবে এবার কিন্তু টোটো করে যাচ্ছিলাম, কারণ এবার টোটো পাওয়া যায়। সেই মন্দিরের ভিতরেই টোটো ছিল। আমরা যাচ্ছি গোশালাতে, গোশালাটা দেখতে আমার সত্যিই খুব ভালো লাগে, তাই টোটো করে রওনা দিলাম। টোটো ভাড়া 15 টাকা করে নিয়েছিল, 4 জনের 60 টাকা। তো চলে এলাম আমরা গোশালাতে। আর এখানে দেখো কত বড় বড় গোমাতা রয়েছে। এই গোমাতাটার শিংটা দেখেছো কত বড়, আবার ডাকলে শুনছে। তো সবার সাথে সাথে একটু করে দেখা করছিলাম, একটু আদর করছিলাম, ফটো তুলছিলাম, কারণ আমার ভীষণ ভালো লাগছে। আমার বাড়িতেও আছে, আমি ভীষণ পছন্দ করি। আর এর মুখটা দেখো কি সুন্দর, কিভাবে তাকিয়ে আছে। আর ওদের না আদর করলে ওরা ভীষণ বোঝে। যেমন আমাদের এদিকে যারা যেগুলো গরু আছে সেগুলো কিন্তু ঢিস দিতে আসে, কিন্তু এরা কিন্তু তুমি দেখো আদর করবে যখন তোমার কাছেই চলে আসবে, একদম ঢিস কিছু দিতে আসে না। আর আমার তো ভীষণ ভালো লাগছিল, সবার সঙ্গে গল্প করছিলাম, কথা বলছিলাম। তো তোমরা কারা কারা মায়াপুরে গিয়েছো কমেন্ট করে জানিও, আর গোশালায় গিয়ে তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু জানিও। আর মায়াপুর যখন যাবে অবশ্যই গোশালাতে যাবে, চাইলে তোমরা টোটো করেও আসতে পারো, হেঁটেও আসতে পারো। হেঁটে আসলে বেশি একটা দূর না, তবে আমার যেহেতু শরীরটা খারাপ ছিল, জ্বর এসেছিল ওখানে যাওয়ার পরেও, জন্য আমরা আর কি টোটো করে গিয়েছিলাম। আর ওর মুখটা দেখো কি মিষ্টি, চোখ দুটো দেখেছো কেমন যেন একটু টানা টানা, দেখি একটু ভয়ও লাগছিল, তবে ভীষণ ভালো লাগছিল। সবার সাথে অনেকক্ষণ ধরে আমরা গল্প করছিলাম, ফটো তুলছিলাম, মনে হচ্ছিল না যে আর যাই। আর সেই দিনও জানো তো ভীষণ রোদ উঠছিল, দেখো রোদের জন্য তাকানোই যাচ্ছে না। আর আমরা মায়াপুরে একদিনই ছিলাম, 1 রাতই ছিলাম। তো এখন গোশালার থেকে কিছুক্ষণ থেকে তারপরে কিন্তু আমরা নবদ্বীপের দিকে রওনা দিব। গোশালার সামনে এখানে আইসক্রিম পাওয়া যায়, ঘি পাওয়া যায়, লস্যি পাওয়া যায়, অনেক কিছুই পাওয়া যায়। আর তোমরা গেলে অবশ্যই একবার লস্যিটা খেয়েও, লস্যিটা ভীষণ টেস্ট খেতে। তো আমরা না আসার সময় একটু গরুর গাড়িতে উঠেছিলাম। আমার না গরুর গাড়ি হোক ঘোড়ার গাড়ি হোক উঠতে ইচ্ছে করে না, কষ্ট লাগে, তবে একটু মনটা চাইছিল অল্প একটুই নিয়ে যায় ওরা, একটুখানি সামনে আবার নামিয়ে দেয়। গরুর গাড়িতে ওঠার জন্য কিন্তু 10 টাকা করে নিয়েছিল। দেখো কত আস্তে আস্তে যাচ্ছে। আর আমরা যে গাড়িটাতে উঠেছিলাম ওখানে অনেক লোকজনই ছিল, তো অল্প একটু সামনে গিয়েই কিন্তু নামিয়ে দিয়েছিল। আর আমরা নেমে তারপরে বাকিটা আমরা পুরোটাই হেঁটে এসেছি। ওখানে আর কি গরুর গাড়িটা রেখেছে, অনেকের শখ থাকে না গরুর গাড়িতে ওঠার, তো সেজন্যে আর কি রাখা।
আর দেখো চারিপাশের পরিবেশটা কি শান্ত লাগছে, অনেকটা না দেখে আমার কিন্তু শান্তিনিকেতনও মনে হচ্ছে। শান্তিনিকেতনের চারিপাশটা কিন্তু আমার গাছপালা দিয়ে ভর্তি। আর শান্তিনিকেতনে যাওয়ার পরে যেমন একটা মনে শান্তি এসেছিলো, এখানে যাওয়ার পরে কিন্তু সেম শান্তিটা এসেছিলো। যাই হোক, ভীষণ ভালো লেগেছে। তো আমরা এখন বাকিটা হেঁটেই আসবো। তো এখানে আবার একজনই গান করছিলেন, মানে কীর্তন করছিলেন, ওনার গলাটাও ভীষণ মিষ্টি লাগছিল শুনতে। তারপরে গোশালার থেকে ঘুরে আসার সময় শুনলাম নতুন মন্দিরে ঢুকতে দিচ্ছে, তার জন্য মাত্র 50 টাকা করে নিচ্ছে। তাই মনে মনে ভাবলাম যেহেতু একবার এসছি, নতুন মন্দিরে দেখার সুযোগটা কোনোভাবেই মিস করা যাবে না। যতটা যা ভিতরে হয়েছে ততটুকুই দেখব। তো এখানে একজন প্রভুজি ছিলেন, উনি আমাদেরকে নিয়ে যাচ্ছিলেন আর এই মন্দির সম্পর্কে বলছিলেন কি কি হবে না হবে, কবে উদ্বোধন হবে, কবে কাজ শুরু হয়েছে, সব কিছুই বলছিলেন। আর আমরাও সেইভাবে মন দিয়ে শুনছিলাম আর যাচ্ছিলাম। আর মনে মনে ভাবছিলাম যতটুকুই যা কাজ হয়েছে ততটুকুই দেখে আসবো, তাহলেই মনে একটা শান্তি আসবে। তো উনি বলছিলেন 2026-এর লাস্টের দিকে ওনারা আর কি ওপেনিং করবে, মানে ওপেনিং করার চেষ্টা করছেন 100-এ 100 দিয়ে। তবে কত দূর কী হবে বলতে পারছেন না। তো চলো দেখা যাক ভিতরটা কত দূর কী কাজ হয়েছে, তোমাদের সাথে দেখাই। আর ভিতরটা যাওয়ার পরে তো খুবই ভালো লেগেছিলো আমাদের। তো তোমরা যারা যাবে তো চাইলে একবার যেতে পারো। মানে 11টা থেকে 12টার দিকেই ঢুকতে দেয় দুপুরে, আর বিকেলে 4টা থেকে 5টা, এই 1 ঘন্টা করে খোলা থাকে। सामने आइए, जल्दी आइए, फास्ट आइए। ভেতরে যাওয়ার পরে যা বুঝলাম, ভেতরে কিন্তু জোর কদমে কাজ চলছে, কিন্তু যেহেতু এটা পৃথিবীর বৃহত্তম মন্দির হতে চলেছে, তো কাজ করতে তো একটু সময় লাগবে। আর প্রভুজি বলছিলেন বিদেশ থেকে কোথায় থেকে পাথর এসছে, কোন ভগবানের জন্য, সব কিছুই বলছিলেন। ভিতরে যাওয়ার পরে মনে হচ্ছিল না আর বাইরে আসি, এখনও তো রেডি হয়নি, তাতে এটাই মনে হচ্ছে যখন রেডি হবে তখন হয়তো বা ওখানে যাওয়ার পরে আর আসতে ইচ্ছে করবে না, ওখানেই থেকে যেতে ইচ্ছে করবে। কি ভালো লাগছে। তো তোমরা কারা কারা গিয়েছো, নতুন মন্দিরটা দর্শন করে এসছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো। আর উপরের চূড়াটা তোমাদেরকে একবার দেখাই, কি অসম্ভব সুন্দর। এখনও রেডি হয়নি, কাজ চলছে, অল্প অল্প দেখা যাচ্ছে, তাতেই এত সুন্দর লাগছে। যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে তখন তো মনে হয় তাকিয়েই থাকতে হবে সবাইকে, এত সুন্দর হবে চারিপাশটা। সত্যি ভীষণ ভালো লাগছে। সত্যি আমাদের জীবন, সত্যি উনি বলছিলেন যে আমাদের জীবন ধন্য যে আমরা আমাদের জীবনে এই পৃথিবীর বৃহত্তম মন্দিরটা দেখে যেতে পারবো। সত্যিই তাই। এখানে কিন্তু নরসিংহদেব বসবে, আর উনি বলছিলেন পুরনো মন্দিরের সব দেবতারা এখানে এসে বসবে, কোনো নতুন দেবতা আসবে না, শুধু নতুন মন্দিরে পুরনো দেবতারাই আসবেন। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। তো আমরা আজকে আবার বাড়ি ফিরবো, আমাদের ট্রেন 5:30টায়। আমরা তিস্তা তোরসাতেই ফিরবো, আর আমাদের ট্রেন নবদ্বীপ ধাম থেকে। আমরা এই 1টা নাগাদ নবদ্বীপে যাচ্ছি, ওখানে একটা টোটো ভাড়া করে নবদ্বীপটা ঘুরে নেব, কারণ টোটো ভাড়া করে কিন্তু নবদ্বীপ ঘোরা হয়েই যায়। এর আগে যখন একবার এসেছিলাম তখন আমরা তাই করেছিলাম। তো আমার তো ঘুরে ভীষণ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও। আর সময় পেলে কিন্তু তোমরাও একবার মায়াপুর থেকে ঘুরে এসো, এত ভালো লাগবে বলে বোঝাতে পারবে না। আর মনটাও কিন্তু একদম শান্তি হয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। টাটা সবাই।